হ্যাঁ, কথায় বলে হাসতে হাসতে মানুষ নাকি পাগল হয়ে যায়, কিন্তু ঠিক কতটা মেপে দেখেছেন কোনোদিন? এতটা তো বোঝাই যায় যে কোনো জিনিস যখন সীমার উপরে চলে যায় তখন সেটা আর শুভ কিছু ঘটায় না। তাহলে এখন কি ঘটতে চলেছে চলুন দেখা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প লেখক সাগর ঘোষের কলমে, প্রফেসর একে সিরিজের দ্য জোকার। অরণ্য, একটু আয় তো আমার ঘরে, তোর সাথে বেশ কিছু দরকারি কথা আছে, তাড়াতাড়ি আয়। রাতে খাওয়ার পরে আমি আর দাদা ভাই ওর ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ বাবা এসে ওকে ডাকলো। দারুণ গম্ভীর তার গলার স্বর। তার মুখ দেখেও বেশ বুঝলাম বাবা দারুণ চিন্তিত। আমি বাবার এই রকম গম্ভীর ভাব আগেও দেখেছি বেশ কয়েকবার, আর এমনভাবে দাদাভাইকে ডাকার অর্থ আমি জানি। এর অর্থ বাবা আবার কোনো দারুণ জটিল কেসের মধ্যে জড়িয়ে পড়েছেন। অনেক চেষ্টা করেও কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাই দাদাভাইয়ের সাহায্য লাগবে তার। বাবা চলেই যাচ্ছিলেন, দাদাভাই তাকে ডেকে বলল, কাকাই। বাবা আবার দরজার কাছে এসে দাঁড়ালেন। এখানে এসে বসো। বাবা ঘরে এসে আমাদের সামনে একটা চেয়ারে বসলেন। তার কপালের গভীর ভাঁজ আর চোখে মুখে দারুণ গম্ভীর ভাব, এবং বসার সময় একটা দীর্ঘশ্বাস দেখে বুঝতে অসুবিধা হয় না যে ব্যাপারটা বেশ ভালোই জটিল। হ্যাঁ, তাহলে এবার বলো, কি বলবে বলছিলে? কথাটা শুনে বাবা একবার দাদা ভাইয়ের দিকে এবং তারপর একবার আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম আমি আছি বলে বাবা বলতে ইতস্তত করছেন। মনে মনে রাগ হলে আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি যাই দাদা ভাই, তোরা কথা বল, আমি একটু পরে আসছি। তারপর ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছি, দাদা ভাই পিছন থেকে আমাকে ডেকে বলল, সমু দাঁড়া, তুই আয় বস। কাকাই, তুমি ওর সামনেই সবটা বলো। সমু আমার অ্যাসিস্ট্যান্ট, ওরও সবটা জানার দরকার আছে। আমি মনে মনে খুব খুশি হলাম। চুপচাপ গিয়ে বসে পড়লাম দাদা ভাইয়ের পাশে। বাবা এবারে দাদা ভাইকে বলল, মানে তুই জানিস আমি তোকে কি বলবো? সমু, তুই কাকাইকে দেখে বল দেখি, কাকাই কি বিষয়ে কথা বলতে এসেছে বলে তোর মনে হচ্ছে? মনে হচ্ছে বাবা কোনো জটিল কেস নিয়ে খুব টেনসড, আর সেই বিষয়ে তো ওর সাথে কোনো কথা বলতে এসছে। সাব্বাস, এই তো ইমপ্রুভ হচ্ছে। বাবাও দেখলাম বেশ অবাক। আসলে আমার পর্যবেক্ষণ ক্ষমতাটা যে এতটা ভালো সেটা বাবা ভাবতে পারেননি। বাবা সমু, পাকা গোয়েন্দা হয়ে উঠছিস তো দিন দিন। সে তো ভালোই হচ্ছে, দলে লোক বাড়ছে। আচ্ছা, এবারে সমুর অনুমানের সাথে আমিও একটু যোগ করছি। কাকাই, তুমি এখন আমার সাথে একটার শরণ্য পাটওয়ারির মার্ডার কেস নিয়ে কথা বলতে এসেছো, তাই তো? বাবা দেখলাম আরও অবাক, বললেন, না মানে তুই জানলি কি করে? এর আগে তো আমি তোকে এই নিয়ে কিছু বলিনি। বলছি। প্রথমত, শরণ্য পাটওয়ারির রহস্যময় মৃত্যুর ব্যাপারটা এখন সকলেই জানে। আজ সকালেই খবরের কাগজে পড়েছি লালবাজার গোয়েন্দা বিভাগকে এই কেস তদন্তের ভার দেওয়া হয়েছে। এবারে লালবাজার গোয়েন্দা বিভাগ মানে তুমি তো যুক্ত থাকবেই। আর দ্বিতীয়ত, তোমার বাম হাতের তালুতে এখনো গোটা তিনেক নাম লেখা দেখতে পাচ্ছি, তার মধ্যে শরণ্য পাটওয়ারির নামটাও জল করছে। এসব দেখে এইটুকু আঁচ করাটা একেবারেই কঠিন কিছু নয়। এই জন্যই তোর কাছে এসেছি। আমি জানি তুই পারবি, ব্যাপারটা সমাধান করতে হবে। আচ্ছা বেশ, আমাকে সবটা ভালো করে বলো তো। আমি কিন্তু এর কিছুই জানি না, তুমি সবটা কাইন্ডলি বলো। বেশ ঠিক আছে, এখনো যতটা জানতে পেরেছি আমি সবটাই বলছি। এরপর একটু সময় নিয়ে বাবা বলতে শুরু করলেন। শরণ্য পাটওয়ারি এখন ছোট পর্দার বেশ বড় একটা নাম, সেটা তো জানি। সিরিয়াল জগতে ভিলেনের রোল সেই এখন শেষ কথা। তা খবর নিয়ে জেনেছি বড় পর্দায় অভিনয় করার অফারও তিনি পেয়ে গিয়েছেন। যাই হোক, শোন, মাস দেড়েক ধরেই একটা সিরিয়ালের শুটিং চলছিল বারুইপুর রাজবাড়িতে। অভিনেতা অভিনেত্রী ও শুটিংয়ের ক্রু মেম্বারদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই বাড়িতে।
সবাই মিলিয়ে বেশ অনেক মানুষই সেখানে ছিল। এই শরণ্য পাটোয়ারিও বর্ধমানের মানুষ, তিনিও সেখানেই ছিলেন। তা সব কিছুই বেশ ভালোই চলছিল। সমস্যাটা শুরু হলো 3 দিন আগে সন্ধ্যার পর থেকে। এরপরে গত পরশু সকালে তার মৃতদেহ পাওয়া যায়। বারুইপুরের রাসমাঠ ছাড়িয়ে একটু গেলেই একটা পুকুর ঘাট আছে, সেখানে একটা বেশ পুরনো ভাঙা শিব মন্দিরও আছে। সেই মন্দিরের চাতালেই পাওয়া যায় অভিনেতার লাশটা। রক্তাক্ত বিভৎস লাশ আমি অনেক দেখেছি, কিন্তু এমন অদ্ভুত লাশ আমি আজ পর্যন্ত দেখিনি। দু চোখটা পুরো একদম খুবলে নেওয়া হয়েছে, সেখানে শুধু দুটো বড় বড় গর্ত, গালের মধ্যে একটাও দাঁত নেই। কেউ যেন টেনে মাড়ি থেকে সব তুলে নিয়েছে। শরীরের নানা জায়গায় অজস্র ক্ষত চিহ্ন, কোনোটা দাঁড়ালো কিছু দিয়ে, আবার কোনোটা গরম শিক দিয়ে ছ্যাঁকা দেওয়ার দাগ। তবে এইসব ব্যাপার অদ্ভুত নয়, অদ্ভুত ব্যাপার হচ্ছে শরণ্য পাটোয়ারিকে পাওয়া গেছে জোকারের বেশে। হ্যাঁ, ওই সার্কাসে জোকারের যেরকম বেশ থাকে ঠিক ওরকম। জোকারের মতনই রঙিন পোশাক ছিল তার পরনে, মাথায় এক রকমের টুপি, ওই সেই মুখে সাদা রং করা ছিল। তাতেই চোখের গর্তগুলো না অনেক বেশি বোঝা যাচ্ছিল। নাকটাও ছিল না, সেই নাকে কেটে সেখানে গর্ত করে আটকানো ছিল একটা লাল বল, ওই যেমন বল ওই সার্কাসের জোকাররা পরে ঠিক তেমনটা। ঠোঁটের চারপাশের মাংস কেটে সেখানে জোকারের মতো লাল করে রাখা হয়েছে, ঠিক একদম তেমনই। সেই জায়গা থেকে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। এক কথায় যেমন বিভৎস তেমন অদ্ভুত ছিল বাবা ডেড বডিটা। বুঝলাম। এবারে আমাকে আরেকটু বুঝিয়ে বলো তো, তোমরা তদন্ত করে কতটা এগিয়েছো? কেসটা আমাদের হাতে এসেছে গতকাল রাতে। এখনো যেটুকু জানতে পেরেছি আমি বলেছি। মিস্টার পাটোয়ারির বাড়ির লোকজনদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ভদ্রলোকের তেমন কোনো শত্রু ছিল না, আর থাকলেও তারা জানেন না। অভিনয় জগতের অনেকের সাথেই একটা রেষারেষি চলতো, কিন্তু তাদের মধ্যে কেউ এমন করতে পারে বলে মিস্টার পাটোয়ারির বাড়ির লোকদের মনে হয় না। আমরাও সেই সমস্ত মানুষদের সাথে কথা বলেছি, তারাও যথেষ্ট নামী ব্যক্তি। তারা এমন কাজ করতে পারে বলে আমাদের মনে হয়। আপাতত যেটুকু তদন্ত হয়েছে তাতে মিস্টার পাটোয়ারির সেরকম কোনো শত্রুর খোঁজ আমরা পাই। এবার বলি, যেদিন সন্ধ্যাবেলা থেকে মিস্টার পাটোয়ারি উধাও, সেদিনকার কথা আমরা যতটা জানতে পেরেছি, মিস্টার পাটোয়ারি এবার যে সিরিয়ালের শুটিংয়ের জন্য এসেছিল সেটা ছিল মূলত একটা ঐতিহাসিক উপন্যাসকে কেন্দ্র করে। সেদিন সকাল থেকেই শুটিংয়ের কাজ জোর কদমে চলছিল। মিস্টার পাটোয়ারিরই টেক বেশি ছিল ওই দিন। তা সারাদিনে কাজের পর মিস্টার পাটোয়ারি প্রচণ্ড ক্লান্ত হয়ে সন্ধ্যা থেকে একটু বেরিয়েছিলেন। এখানে বলে রাখি, বারুইপুরের রাসের মাঠে এখন একটা মেলা চলছে, তা সেখানে একটা সার্কাস বসেছে। মিস্টার পাটোয়ারি নাকি ওইসব সার্কাস ম্যাজিক শো খুব ভালোবাসতেন, নিজেও নাকি ম্যাজিক জানতেন কিছু। কাজের চাপে একদিনও সেই সার্কাস দেখতে যেতে পারেননি বলে সেদিন সে সময় পেয়ে তিনি বলেই গিয়েছিলেন যে তিনি সার্কাস একটু দেখে আসবেন। এরপর তিনি বেরিয়ে যান, তারপরে আর ফেরেন। পরের দিন তার অদ্ভুত লাশ পাওয়া যায়। আমরা সার্কাসের ওখানে গিয়ে কথা বলেছি, উনি সেখানে সত্যিই গিয়েছিলেন। শুধু তাই নয়, সার্কাসের ম্যানেজার ওনার আসার কথা জানতে পেরে ওনাকে সেদিন স্পেশাল গেস্ট হিসাবেও রেখেছিলেন। লোকটার ভক্তের অভাব ছিল না, ফলে সেদিন সার্কাসের শোটা না একেবারে ভর্তি হয়ে গিয়েছিল। শো শেষ হয়ে রাত 9টায়। এরপর সার্কাসের ম্যানেজার বলেছিল মিস্টার পাটোয়ারিকে এগিয়ে দিয়ে আসবেন, কিন্তু মিস্টার পাটোয়ারি সেসব দরকার নেই বলে একাই বেরিয়ে এসেছিলেন। রাতে তার আরও 2টো শট ছিল, কিন্তু সময় মতো তিনি আসছেন না দেখে তাকে খোঁজ করা শুরু হয়। এরপর কোথাও তাকে পাওয়া না যাওয়ায় পুলিশে খবর দেন ডিরেক্টর। ব্যাস, আপাতত এইটুকুই জানতে পেরেছি। হ্যাঁ, এবারে আমার কটা প্রশ্ন আছে তোমার কাছে। হ্যাঁ, বল না। যেদিন মিস্টার পাটোয়ারি বেরিয়েছিলেন সেদিন উনি চিন্তিত বা ওনার বিহেভিয়ারে কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল কিনা সেটা জানো? না, তেমন কিছু ছিল না। এই প্রশ্নটা আমিও করেছিলাম ডিরেক্টরকে। তিনি জানিয়েছিলেন সব ঠিকই ছিল, বরং সেদিন মিস্টার পাটোয়ারির অ্যাক্টিং আরও বেশি ভালো করেছিলেন। তার মুডও খুব ভালো ছিল। বেশ, এবারে বলো, সার্কাসে যাওয়ার পরে সেখানে ওনার সাথে কোনো অস্বাভাবিক কিছু, মানে কারোর সাথে ঝগড়া বিবাদ কিছু হয়েছিল কি? না, ম্যানেজারের সাথে কথা বলেও যেটা জানতে পেরেছি তেমন কিছুই হয়নি। সেখানেও তিনি খুব দারুণ মুডেই ছিলেন, ব্যাপারটাকে খুব এনজয় করেছিলেন।
সেদিন ওনার সাথে আর কেউ কি গেছিল সার্কাস দেখতে? না, অ্যাক্ট্রেস নিহারিকা রায় ওনার সাথে যাবে বলেছিলেন, কিন্তু মিস্টার পাটোয়ারি তাকে একেবারে সাফ না বলে দিয়ে একাই চলে গিয়েছিলেন। ওনার কোনো পার্সোনাল গার্ড ছিল না? না, শুধু গার্ড নয়, ওনার নিজের কোনো ড্রাইভারও ছিল না। উনি নিজেই ড্রাইভ করতেন, গার্ড রাখতেন না। তার মানে কোনো সিকিউরিটি ছিল না। তার মানে ওনার সাথে কিছু হলেও দেখার মতন তখন কেউই ছিল না, মানে সার্কাস থেকে বের হওয়ার পরে। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, ওই সার্কাসের জায়গা থেকে রাজবাড়িটা যেখানে মিস্টার পাটোয়ারিরা ছিলেন তার দূরত্ব কেমন? মেইন রোড ধরে এলে বেশ অনেকটাই, তবে ভিতর পথ আছে একটা। রাজবাড়ির ভিতর দিকে একটা গাছে ঘেরা পথ আছে, সেটা ধরে গেলে ওই 15 মিনিট মতো সময় লাগবে রাজবাড়ি থেকে রাসমাঠ পৌঁছাতে। রাস্তাটা কেমন, মানে জনবহুল এলাকা? না না, একেবারেই না। দিনের বেলাতেই লোকজন যাতায়াত করে না, তো রাতে কেউ থাকেই না। আসলে ওই পথ ধরে গেলে রাসমাঠ থেকে রাজবাড়ি আসা যায়, আর কোথাও যাওয়া যায় না, তাই লোকে ব্যবহার করে না। সেদিন মিস্টার পাটোয়ারি কি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন? না, হেঁটে। দাদা ভাই আর কোনো প্রশ্ন করল না, চুপ করে চেয়ারে হেলান দিয়ে সিলিং থেকে ঝুলতে থাকা বন্ধ পাখাটার দিকে তাকিয়ে কি যেন ভাবতে শুরু করলো। একটা ছোট্ট ক্লু কোথা থেকে পাচ্ছি না। লোকটা সেদিন উধাও হলো কি করে? কে নিয়ে গেল? মারলই বাকি? ওর অমন অদ্ভুতভাবে মারার কারণটাই বাকি কিছুই বুঝতে পারছি না। অরণ্য, বলছিলাম তোর একটু সময় হবে ব্যাপারটাকে দেখার? দাদা ভাই কোনো উত্তর দিল না, একই রকম ভাবে চুপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন ভেবেই চলেছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব, তবে কাকাই আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? আমি শর্তটা জানি। ও পুলিশের সাথে কাজ করবে না, কাজ করবে নিজের মতো। দাদা ভাই সেটাই বলল। বাবাও রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছা তেমন কর। বেশ, তাহলে আমি দেখছি। একটু ইনভেস্টিগেট করতে হবে। তুমি কেসের ফাইলটা একটু পাঠিয়ে দাও। বাবার মুখটা দেখলাম এবার একটু উজ্জ্বল হলো। তিনি বললেন, উফ, একেবারে শান্তি হলো একটু। আসলে পেশার আছে দারুণ, বুঝলি তো অরণ্য। মানুষটা সেলিব্রিটি বলে কথা, কিন্তু এইবারে আমি জানি কেসটা সলভ হবে। তবে তুই তোর মতোই কাজ কর, ফাইল আমি এসে দিয়ে যাচ্ছি। শোন, পরে কথা হবে। গুড নাইট। বাবা চলে গেলেন ঘর থেকে। আমার উত্তেজনা এতক্ষণে অনেকটাই বেড়ে গেছে। শীতটা পড়েছে বেশ জমিয়ে, আর এমন সময় একটা রহস্য, সাথে প্রফেসর একে আর তার ক্ষুরোধার বুদ্ধির জোরে রহস্যের জাল কাটা, সব মিলিয়ে একটা দারুণ থ্রিলিং ব্যাপার। এর থেকে বেশি থ্রিলিং আমার কাছে আর কিছুই হয় না। বুঝলি সমু, ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং লাগছে। কি বুঝছিস? এখন কিছুই বুঝছি না, কাল থেকে আগে সবটা দেখা শুরু করি, তারপরে বুঝবো। এরপর আমার দিকে তাকিয়ে একটা উজ্জ্বল হাসি হেসে বলল, তাহলে মাই ডিয়ার ওয়াটসন, রেডি ফর দ্য মিশন? অফকোর্স। পরের দিন সকাল হলে আমি আর দাদা ভাই ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা গেলাম বারুইপুরের রাজবাড়িতে। বড় বড় গাছে ঘেরা বেশ অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পরে দেখলাম রাজবাড়িটাকে। ছবির মতো সুন্দর, চারিদিকে বড় ছোট অজস্র গাছ, আর তার ঠিক মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে বিশাল সাদা বাড়িটা। বাড়ির সামনের ধাপধাপ সিঁড়ি উঠে গেছে বেশ কিছুটা, তারপরে বাড়ির লম্বা বারান্দা। দোতলার দিকে তাকালে দেখা যায় বাড়ির পাশে সুন্দর নকশা কাটা রেলিং, সারি সারি সবুজ রঙের বন্ধ দরজা আর জানালা। বাড়ির ছাদের রেলিংয়ে করা আছে দারুণ নকশা। ছাদের জমা জল যে পাইপগুলো দিয়ে বেরিয়ে যায়, সেগুলোতে দেখলাম একটা করে সিংহের মুখ করা। জল পড়ার সময় দেখলে মনে হবে সিংহের হাঁ করা মুখ থেকে যেন জল পড়ছে। সব মিলিয়ে আমার দারুণ লাগলো। বাড়ির ভেতর দেখলাম তখনও শুটিংয়ের লোকজন আছে। অভিনেতা অভিনেত্রীরা না থাকলেও ক্রু মেম্বাররা আছে। তারা সব জিনিসপত্র গোছগাছ করছে। দাদা ভাই এবার তাদেরই একজনের কাছে গিয়ে প্রশ্ন করলো, আচ্ছা ভাই, এখানে শুটিং হচ্ছিল না? আগে হ্যাঁ।
শেষ হয়ে গেছে নাকি? কেন, আপনি জানেন না? ফিল্মের ভিলেন তো খুন হয়ে গেছেন, তাই শুটিং বন্ধ। এরপর লোকটা আবার নিজের কাজ শুরু করে দিল। দাদাভাইও আর শুটিংয়ের ব্যাপারে কোনো প্রশ্ন করল না। ও বলল, আচ্ছা, শুনেছি এখান থেকেই নাকি রাস মাঠে যাওয়া যায়। সেই পথটা আমাদের একটু দেখিয়ে দিতে পারো? চলুন দেখিয়ে দিচ্ছি। আমরা তার সাথে আবার হাঁটা শুরু করলাম গাছে ঘেরা পথ ধরে। এই বাড়িতে কেউ থাকে না? এই পরিবারের কেউ থাকে না, তবে কেয়ারটেকার আছে, সেই সব দেখে। এই বাড়িটা এখন শুধু শুটিংয়ের জন্যই ভাড়া দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। এবারে বাড়ির পিছন দিকে এসে একটা প্রায় জঙ্গলে ঢাকা পথের দিকে আঙুল দেখিয়ে লোকটা বলল, ওই তো, ওই পথ ধরে চলে যান। তাকে ধন্যবাদ জানিয়ে আমরা এগিয়ে চললাম সেই পথ ধরে। এতক্ষণ গাছপালা ছিল, তবে এই পথটার দুপাশে গাছপালা আরও ঘন। যেতে যেতে আমি দাদাভাইকে প্রশ্ন করলাম, এখানে এলি কেন? দেখার দরকার আছে। দেখলাম তার চোখ চারিদিকে ঘুরছে। পুরো জায়গাটাই ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমিও ওর সাথে জায়গাটা দেখতে শুরু করলাম। দুপাশে বিশাল বিশাল গাছ, তাদের ডালপালা আর পাতায় সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারছে না। মাটির সবুজ ঘাসের রং তার ফলে আরও গাঢ় মনে হচ্ছে। দুদিকেই বিস্তৃত বাগান এখন জঙ্গলে পরিণত হয়েছে। একটা বেশ গা ছমছমে ভাব ব্যাপার আছে রাস্তাটায়। দিনের বেলাতেও কেমন জনমানবহীন। বুঝতে অসুবিধা হয় না রাতের বেলা পথটার কেমন অবস্থা হয়। কোনো লাইট পোস্টও আমার নজরে এলো না। পথটার প্রায় মাঝামাঝি আসার পর দাদাভাই হঠাৎ একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। আমি ওর কিছুটা পিছনে ছিলাম। আমার দিকে ফিরে ও বলল, সমু, এখানে আয় চপ করে। আমি প্রায় দৌড়ে গেলাম ওর কাছে। দাদাভাই সামনের একটা ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, ঝোপটা দেখ, কেমন ভাবে ভেঙে তছনছ হয়ে আছে দেখছিস? আমি দেখলাম সত্যি ঝোপটা একেবারে ভেঙে চুরে গেছে, কিন্তু এটা এত মনোযোগ দিয়ে দেখার কি কারণ সেটা আমি বুঝতে পারলাম না। এতে কি হয়েছে? হয়তো এখান থেকেই আততায়ী মিস্টার পাটোয়ারিকে তুলে নিয়ে গিয়েছিল। তখনই আততায়ী আর মিস্টার পাটোয়ারির মধ্যে হাতাহাতির সময় ঝোপটার এই দশা হয়েছে। তা নাও তো হতে পারে, হয়তো কোনো কুকুরের দলের কাজ এটা। হ্যাঁ, হতে পারে, তবে সেটা জানা যাবে এই রক্তটা পরীক্ষা করানোর পর। কথাটা বলে দাদাভাই এবারে ঝোপের মধ্যে থেকে একটা গাছের ডাল অতি সাবধানে ভেঙে নিয়ে নিজের রুমালে মুড়ে পকেটে ঢুকিয়ে রাখল। রুমালে মোড়ার আগে আমি দেখলাম ডালটার ডগার কাছটা বেশ কিছুটা রক্ত জমে শুকিয়ে আছে। এরপরে আবার ভালো করে দেখতে দেখতে আমরা আবার এগিয়ে চললাম। তবে আর তেমন কিছু চোখে পড়ল না। পথটা থেকে বেরিয়ে দেখলাম একটা পুকুরঘাট পড়ছে। তার পাশেই একটা পুরনো ভাঙা শিব মন্দির। শিব মন্দিরের বর্তমান অবস্থাটা একেবারে জরাজীর্ণ। তবে একসময় যে এই মন্দির বেশ বড় ছিল সেটা ভালোভাবেই বুঝলাম। মন্দিরের গা ধরে উঠেছে জংলি লতানে গাছ। পুকুরঘাট থেকেই পাশের মাঠে সার্কাসের বিশাল তাঁবুটা দেখতে পাচ্ছিলাম। আশেপাশে বাচ্চাদের খেলনার দোকান, কাঠের আসবাবপত্রের দোকানও কিছু কিছু ছিল। আমরা সেদিকেই তাকিয়েছিলাম। দাদাভাই বলল, সমু, এই মন্দিরের চাতালেই মিস্টার পাটোয়ারির দেহটা পাওয়া গিয়েছিল। আমি চাতালটা দেখলাম। পুকুরের দিকে চাতালটার বেশ অনেকটা অংশ ভেঙে পড়ে আছে, ইট বেরিয়ে আছে জায়গায় জায়গায়। মন্দির আর পুকুরঘাট দুটোই ভালো করে পরীক্ষা করে এবার আমরা গেলাম পাশের রাস মাঠে, যেখানে মেলাটা বসেছে। মাঠটা অনেকটাই বড়। মাঠের ঠিক মাঝামাঝি অনেকটা জায়গা নিয়ে সার্কাসের বিশাল তাঁবু। তার চারিদিকে টিন আর গ্রিল দিয়ে ঘেরা। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অন্যান্য দোকান। বাচ্চাদের নাগরদোলাও দেখলাম কয়েকটা। এছাড়াও ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, জিলিপির দোকান তো আছেই। আর্ট অ্যান্ড ক্রাফটের ওপরও বেশ কিছু দোকান দেখলাম। সব মিলিয়ে বেশ বড় মেলা বসেছে। মাঠটা একটু ভালো করে ঘুরে নিয়ে
এবার আমরা গেলাম সার্কাসের তাঁবুটার দিকে। দেখলাম সার্কাসের টিকিট বিক্রি হচ্ছে একটা গ্রিলের কাছে। সেখানে গেলাম আমরা। যে লোকটা টিকিট বিক্রি করছিল আমরা তার কাছে এগিয়ে গেলাম। দাদাভাই তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, সার্কাসের ম্যানেজারের সাথে দেখা হবে কোথায়? লোকটা প্রথমে তার কুঁতকুঁতে চোখে আমাদের দিকে তাকালো, তারপর বলল, क्यों साहब, कुछ बात करने हैं क्या? আমি লালবাজার থেকে আসছি মিস্টার পাটোয়ারির মার্ডার কেসের তদন্তে। ম্যানেজার কোথায় সেটা বলো। লোকটার চোখে মুখে এবারে একটা ভয় ফুটে উঠল। সে আর একটাও কথা না বলে আমাদের নিয়ে সার্কাসের বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ল। কিছুটা যাওয়ার পরে দেখলাম সার্কাসের বড় তাঁবুটার মধ্যে একটা দিকে সারি দিয়ে আছে আরও বেশ কয়েকটা ছোট ছোট তাঁবু। এবারে লোকটা সেগুলোর মধ্যে থেকেই একটার দিকে আঙুল দেখিয়ে বলল, साहब जी, वो वाला टेंट वही मैनेजर साहब का टेंट है। তাকে ওখানে পাওয়া যাবে? हाँ हाँ हाँ, पावा जावे साहब। লোকটা এরপর চলে গেল। যাওয়ার সময় বারবার পিছন ফিরে আমাদের দেখতে দেখতে যাচ্ছিল। ওটা যদিও সে ভয় করছিল। যাই হোক, আমি আর দাদাভাই এবার সোজা গেলাম ম্যানেজারের টেন্টের দিকে। তাঁবুতে ঢোকার পর্দাটা ফেলা ছিল। দাদাভাই সেটাতেই কয়েকটা টোকা দিয়ে বলল, আমি কি আসতে পারি? তাঁবুর ভেতর থেকে একটা বেশ ভারী গলার স্বর ভেসে এলো, ইয়েস, কাম ইন। আমরা ভেতরে গেলাম। একজন সার্কাস ম্যানেজারের তাঁবু যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে সেটা আমি ভাবতে পারিনি। তাঁবুর একদিকে ছোট ক্যাম্প খাট, তার পাশেই একটা ছোট টেবিল আর চেয়ার। টেবিলের ওপর সুন্দর করে গুছিয়ে রাখা বেশ কয়েকটা খাতা, পেন আর একটা ফুলদানি। তাতে একটা বেশ হলুদ রঙের বড় মতো ফুল গোজা। আর চেয়ারে আমাদের দিকে পিছন করে বসে আছেন একজন ব্যক্তি। বেশ মোটা সোটা তার গড়ন, মাথার চুলে পাক ধরেছে। আমরা তাঁবুর মধ্যে ঢুকলে লোকটা আমাদের দিকে ফিরলেন। দেখলাম ভদ্রলোকের মুখটা পূর্ণিমার চাঁদের মতো গোল, বেশ ফর্সা গায়ের রং। একটা সরু গোঁফ আছে তার ঠোঁটের ওপর। নাকটা খুব টিকালো নয়। তার ওপর আছে একটা হ্যারি পটারের মতো গোল ফ্রেমের চশমা বসানো, আর গলায় ঝুলছে যিশুর একটা লকেট। লোকটা আমাদের দেখে উঠে দাঁড়ালে বুঝতে পারলাম বেশ লম্বাও নন তিনি। যাই হোক, ভদ্রলোক এবার আমাদের দিকে এগিয়ে এসে বললেন, বলুন কি ব্যাপার? আপনি ম্যানেজার? ইয়েস, আমি ম্যানেজার। আমি এসেছিলাম আপনার সাথে মিস্টার শরণ্য পাটোয়ারির মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে। ভদ্রলোকের কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল। তিনি আমাকে আর দাদাভাইয়ের দিকে কিছুক্ষণ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনাদের পরিচয়? আমি লালবাজার থেকে আসছি। নো নো নো, এইটা তোমার আসল পরিচয় নয়, ইয়ং ম্যান। লালবাজারের কোনো অফিসারের সাথে একটি বাচ্চা ছেলেকে নিয়ে আসবে আর ইনভেস্টিগেশনে, এইটা আমার ঠিক বিশ্বাস হয় না। এরপর একটু চুপ করে কি একটা ভেবে নিজের টেবিলের খাতাগুলোর মধ্যে কিছু একটা খুঁজতে শুরু করলেন তিনি। কিছুক্ষণ বাদে একটা পিচবোর্ডের ফাইল বের করলেন। তারপর সেটার মধ্যেই একটা একটা করে পাতা উল্টে কিছু একটা খুঁজতে লাগলেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা পাতা খুলে থামলেন তিনি। এরপর একবার করে ফাইলের দিকে আর একবার করে দাদাভাই আর আমার দিকে তাকালেন কয়েকবার। তারপর বললেন, ইয়েস, হিয়ার ইট ইজ। তারপরে ফাইলের সেই পাতাটা ঘুরিয়ে দেখালেন আমাদের। দেখলাম নিউজ পেপার কাটিং পেস্ট করা, সেখানে আনন্দবাজারের কাটিং। যে খবরটা আছে সেখানে সেটাও আমার জানা। খবরের শিরোনাম, শেষ হলো গোল্ডেন ইগলের ত্রাস। তার পাশে বেশ বড় করে দেওয়া 3 জনের ছবি, গোল্ডেন ইগলের, দাদাভাইয়ের আর আমার, সঙ্গে আমাদের নাম। গোল্ডেন ইগল ধরা পড়ার পর দাদাভাইয়ের নাম অনেকটা বেড়েছে। খবরটা আনন্দবাজারের ফ্রন্ট পেজে বেরিয়েছিল। ভদ্রলোক হাসি হাসি মুখে বললেন, কে ঠিক ধরেছি তো? এমনভাবে যে ধরা পড়ে যাব সেটা আমি বা দাদাভাই কেউই ভাবিনি।
দেখলাম দাদাভাইও একটু ঘাবড়ে গেল, কিন্তু প্রফেসর একের নিজের স্নায়ুর উপর টান যে অসাধারণ। সেকেন্ডের মধ্যে নিজের নার্ভাস ভাবটা সরিয়ে নিয়ে এবার স্মার্টলি হেসে দাদাভাই বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন। মাইসেলফ প্রফেসর একে, আর এটা আমার সহকারী সমর মজুমদার। লোকটা এবারে দাদাভাইয়ের কাছে এগিয়ে এসে বেশ উৎফুল্ল কণ্ঠে বললেন, ও ইউ ম্যান, নাইস টু মিট ইউ। বলে তার হাতটা বাড়িয়ে দিলেন দাদাভাইয়ের দিকে। দাদাভাইও নিজের হাত বাড়িয়ে দিল। হ্যান্ডশেক করার পর ভদ্রলোক বললেন, মাইসেলফ অ্যান্টোনিও গোমেজ, ম্যানেজার কাম ওনার অফ দ্য ডাইনামিক সার্কাস। জানো ইয়ং ম্যান, এই ডিটেকটিভদের প্রতি আমার আজীবনই ইন্টারেস্ট খুব বেশি। এক সময় আমিও তোমার মতোই একজন ফেমাস ডিটেকটিভ হতে চেয়েছিলাম, বাট হলো না। তাই ডিটেকটিভ বই পড়ে আর নিউজ পেপার থেকে সকল ক্রাইম রিলেটিভ কেসগুলোর খবর কেটে রেখেছি নিজের কাছে। এই তোমারটা যেমন ছিল। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা আর উপস্থিত বুদ্ধিও তো কোনো গোয়েন্দার থেকে কম কিছু নয়। আর আমি ঠিক গোয়েন্দা নয়, আসলে ক্রিমিওলজি আমার খুব পছন্দের, তাই একটু চর্চা করি, এই যা। দারুণ দারুণ, এমনই তো হওয়া উচিত। আমি তোমার একটা উজ্জ্বল ফিউচার দেখতে পাচ্ছি ইয়ং ম্যান। যাই হোক, ছাড়ো এসব কথা। তুমিও কি মিস্টার পাটিয়ারির কেসটা দেখছো নাকি? হ্যাঁ, দেখছি, আর সেজন্যই আমার এখানে আসা। গ্রেট, এটা সত্যি বেশ জটিল একটা কেস। বলো, আমি তোমাকে কেমন করে হেল্প করতে পারি? সেদিন মিস্টার পাটওয়ারি তো এখানে এসেছিলেন। হ্যাঁ, উনি এসেছিলেন। আপনি কি আগে থেকেই জানতেন যে তিনি এখানে আসবেন? আগে না, তবে উনি এসেছেন জানতে পেরেই আমি সন্ধ্যা 6টার স্পেশাল গেস্ট বানিয়ে দিই তাকে। দারুণ টিকিট সেল হয়েছিল। লোকটা সত্যি একটা ব্যাপার আছে, কিন্তু একজন সত্যিকারের জেন্টলম্যান। আচ্ছা মিস্টার গোমেজ, আপনি একটু ভেবে বলুন তো, সেদিন ওনার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু মানে ওনাকে চিন্তিত বা সামথিং লাইক কিছু দেখেছিলেন? এতে ভাববার কিছুই নেই। সেদিন মিস্টার পাটোয়ারি একদম ভালো মুডেই ছিলেন। শোটা তিনি বেশ এনজয় করছিলেন। আমাকে অনেকবার বলেছিলেন, ইউর সার্কাস ইজ টু গুড। যাওয়ার আগে আমাদের ম্যাজিকও দেখিয়েছিলেন। বেশ ভালো তাসের খেলা জানতেন ভদ্রলোক। আচ্ছা, সেদিন ওনাকে আপনারা কেউ এগিয়ে দিয়ে আসেননি? আমি নিজেই যাব বলেছিলাম, বাট মিস্টার পাটোয়ারি বারণ করলেন। লোকটা সত্যিই দারুণ ছিলেন, দারুণ কনফিডেন্স, নিজের সাথে গার্ড রাখতেন না। তিনি মনে করতেন বিপদ এলে নিজেকে রক্ষা নিজেই করতে পারবেন, তাই তিনি একাই চলে গেলেন। সেদিন তিনি গাড়ি নিয়ে এসেছিলেন? না, হেঁটে এসেছিলেন, ফিরেও ছিলেন হেঁটে। ও, মেন রোড দিয়েই গিয়েছিলেন তাই তো? আগে না, এই মাঠের পাশ দিয়ে একটা পথ আছে, ওটা ধরে গেলে সোজা রাজবাড়িতে ওঠা যায়। উনি তো শুটিংয়ের জন্য এখানে এসেছিলেন। হ্যাঁ, আমি মাঠের শেষ পর্যন্ত ওনার সাথে গিয়েছিলাম, তারপরে উনি একাই চলে গিয়েছিলেন। আমি ফিরে এলাম। তারপরে আপনি আর কিছু জানেন না তাই তো? আমি এর থেকে বেশি আর কিছু জানি না। দাদাভাই এবারে মাটির তাঁবুর এক কোণে ঝুলতে থাকা একটা জোকারের মুখোশের দিকে তাকিয়ে বেশ কিছু একটা ভাবল, তারপর বলল, ওকে মিস্টার গোমেজ, আপাতত আপনার থেকে আর কিছু জানার নেই। এরপর হ্যান্ডশেক করার জন্য সে হাতটা বাড়িয়ে দিল। মিস্টার গোমেজও তার হাত বাড়িয়ে দিলেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো মিস্টার গোমেজ, আশা করি আমাদের আবার দেখা হবে। অফকোর্স অফকোর্স, আমারও খুব ভালো লাগলো ইয়ং ম্যান। মে গড ব্লেস ইউ। আরও এগিয়ে যাও। আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। মাঠ পেরিয়ে পুকুর ঘাটটায় বসে আমি বললাম, নতুন কিছুই তো জানা গেল না তেমন। মিস্টার গোমেজ তার বয়ানে যা যা বলেছেন আজও আমাদের তো তাই বললেন। দাদাভাই একটা গোলফ্লেক ধরিয়ে বেশ লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কে বলল নতুন কিছু জানা যায়নি? জানা গেছে। কি জানলি বল তাহলে? মিস্টার পাটোয়ারি ওই দিন রাতে মেন রোড দিয়ে নয়, তিনি ফিরেছিলেন ওই ভিতর পথ দিয়ে, সেটা তো ক্লিয়ার হলো। তার মানে
আমার ধারণাটা ঠিক হলেও হতে পারে। পথটার ওই জায়গায় গিয়ে চিৎকার করলেও তেমন একটা শোনা যায় না। বনির সাথে হয়তো ওখানেই ধস্তাধস্তিটা হয়েছিল মিস্টার পাটোয়ারির। এবারে উঠে দাঁড়িয়ে বলল, চল, আপাতত আমাদের ফিরতে হবে। এই ব্লাড স্যাম্পেলটার পরীক্ষা করাতে হবে। এছাড়া কাকাইয়ের সাথে গিয়ে মিস্টার পাটোয়ারির লাশটা আর পোস্টমর্টম রিপোর্টটা একবার দেখে আসতে হবে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। এরপর আমরা সোজা গেলাম বাবার কাছে, সেখান থেকে মর্গে। এর আগে আমরা কখনো মর্গে ঢুকিনি। কি ভয়ঙ্কর গা ছমছমে পরিবেশ সেখানে। ঠান্ডা স্যাঁতস্যাঁতে একটা বিশাল ঘর, সাথে কেমন একটা অস্বস্তিকর গন্ধ। কয়েকটা আলো জ্বলছে, তবে তারা ঘরটাকে সেরকমভাবে আলোকিত করতে পারছে না। বিশাল ঘরটার কোণগুলোতে জমে আছে রহস্যময় অন্ধকার, যেন সেখানে প্রতি মুহূর্তে দানা পাকাচ্ছে রহস্য। ঘরের দেওয়ালগুলোতে দেখলাম অনেকগুলো ধাতব বক্স করা। এবারে মর্গের একজন লোক একটা নির্দিষ্ট ধাতব বক্সের ওপর হ্যান্ডেলটা ধরে জোরে টান দিতেই একটা ক্যাঁচ শব্দ করে বড় একটা ধাতব পাত বাইরে বেরিয়ে এলো। আর তার ভেতরেই দেখতে পেলাম চিরনিদ্রায় ঘুমিয়ে আছে একটা ছিন্ন ভিন্ন লাশ। পোস্টমর্টমের ফলে দেহে যেসব কাটা ছেঁড়ার দাগ হয়েছে সেগুলো তো আছেই, তার সাথে অজস্র ক্ষতচিহ্ন আছে। বাবা ঠিক যেমন বলেছিলেন, লাশটা ঠিক তেমনই বিভৎস। চোয়ালের কাছটা মাংস বলে কিছু নেই, হাড় দেখা যাচ্ছে। দাঁত একটাও অবশিষ্ট নেই, আর চোখ দুটোর জায়গায় রয়েছে বড় বড় দুটো গর্ত। আমি আর সহ্য করতে পারলাম না, ছিটকে বেরিয়ে এলাম মর্গের ঘর থেকে। দাদাভাই আর বাবাও এলো আরও বেশ কিছুক্ষণ পর। আমি জোর করে নিজের বমি ভাবটা চেপে রাখার চেষ্টা করছিলাম, তাই চোখ দুটো ভেসে যাচ্ছিল জলে। সারা শরীরে কেমন যেন একটা গা ঘিনঘিনে ভাব ছুটে যাচ্ছিল। দাদাভাই এসে আমার অবস্থাটা বুঝতে পেরে আমাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে একটা দোকানের কাছে গেল। জল খেলাম, চোখে মুখে কিছুটা দিলামও, তারপর একটু ধাতস্থ হলাম। আজ আর কোথাও যেতে হবে না, বাড়ি চল, রেস্ট নিবি। আর রক্তটার পরীক্ষা করাবি না? কাকাইকে বলে দিয়েছি, আর অরিত্রকেও জানিয়ে দিয়েছি, ও সব দেখে নেবে। তোকে অত আর ভাবতে হবে না, চল বাড়ি যাই। সত্যি বলতে আমি আর পারছিলাম না, আর কথা না বাড়িয়ে দাদাভাই আর আমি চলে এলাম। সেদিন আমি আর কিছুই করলাম না। বাড়িতে গিয়ে স্নান খাওয়া সেরে চুপচাপ শুয়ে পড়লাম। সন্ধ্যের দিকে ঘুম ভাঙল, তবে কোথাও গেলাম না। বারবার শুধু মিস্টার পাটোয়ারির বিভৎস মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। গাটা আবার গুলিয়ে উঠছিল। দাদাভাই একবার এসে আমার খবরও নিয়ে গেল। ওকে বললাম শরীরটা ভালো নেই। আসলে তুই এই বিভৎসতাটা সহ্য করতে পারিসনি, তাই তোর শরীরটা খারাপ লাগছে। এটা হয়, চিন্তা নেই। তারপরে ও চলে গেল। কেসের ব্যাপারে আমি আর জিজ্ঞাসাও করলাম না কিছু। আসলে ভালো লাগছিল না। দাদাভাইয়ের কাছেও আর গেলাম না। পরের দিন সকালে আমার ঘরের দরজায় ঘন ঘন আর বেশ জোরে জোরে কড়াঘাতের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ধরফড়িয়ে উঠে ছুটে গিয়ে দরজাটা খুললাম। দেখলাম দাদাভাই দাঁড়িয়ে। ওর চোখ মুখের ভাব দেখেই বুঝলাম খুব গুরুতর কিছু একটা ঘটেছে। আমিও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম ওর দিকে। দাদাভাই বলল, আবার খুন হয়েছে, এবার বিধাননগরে। কাকাই ফোন করেছিল, টাইম নেই বেশি, তাড়াতাড়ি চল। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল আমার জন্য। শরীর তখন যথেষ্টই ভালো। বিন্দুমাত্র সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। মা আমাদের ব্রেকফাস্ট করে যেতে বলল। দাদাভাই বলে দিল আমরা বাইরে খেয়ে নেব। পরে দাদাভাই একটাও কথা বলেনি। বিধাননগরে পৌঁছে ফাল্গুনী রোডের পাশে একটা জঙ্গলের মতো জায়গায় পৌঁছে দেখলাম সেখানে বেশ কয়েকটা পুলিশের গাড়ি আর বেশ কিছু পুলিশ দেখতে পেলাম, সাথে এক ঝাঁক মিডিয়ার লোকজন আর তাদের গাড়ি। ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে কেউ কেউ ছুটে যাচ্ছেন পুলিশ অফিসারদের দিকে, প্রশ্ন করছেন তাদের। কেউ আবার মুখে মাইক্রোফোন ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বকবক করছে। এছাড়া স্থানীয় লোকেরাও বেশ বড় করে ভিড় করে আছে।
পুলিশের লোকজন তাদের ঠেকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে যেন কুরুক্ষেত্র চলছে। আমরা এগিয়ে গেলাম সেই দিকেই। যেতে যেতেই জানতে পারলাম কি হয়েছে। একটা লাশ পাওয়া গেছে জায়গাটায়। মৃতের নাম সুধীর চ্যাটার্জি, বর্তমানে একজন নামী ফিল্ম ডিরেক্টর। শেষ 4 বছরে পরপর বেশ দারুণ দারুণ কিছু সিনেমা বের করেছেন তিনি। সবকটাই সুপারহিট, প্রায় সব শোই হাউসফুল। কিছুটা এগিয়ে যাওয়ার পরই বাবার সাথে আমাদের দেখা হলো, তবে কেউ কারোর সাথে কোনো কথা বললাম না। দাদাভাই আর বাবার চোখের ইশারায় কথা হলো। ওরা এমন করেই কাজ করে। ক্রাইম স্পটে বাবা আর দাদাভাই একসাথে থাকলে কেউ কারোর সাথে কথা বলে না। চোখের ইশারায় যা কথা হয় বাকিটা বাড়িতে এসে। এবারেও তাই হলো। দাদাভাই বাবার পিছন পিছন চলতে শুরু করলো, আমিও চললাম ওদের পিছন পিছন। কিছুটা যাওয়ার পর দেখলাম একটা বড় ঝোপের পাশে মাটিতে সাদা চাদরের ওপর শোয়ানো একটা রক্তাক্ত মৃতদেহ। মৃতদেহের পরনে জোকারের মতো রঙিন পোশাক, মাথায় পরানো একটা হলুদ জোকারদের মতো টুপি, নাকে বসানো একটা লাল বল। সেটা যে নাকটা কেটে বসানো হয়েছে সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। গালের 2 ধার থেকে চোয়ালের মাংস কাটা। জোকারের মুখে যেমন লাল রং করা থাকে, মাংস কেটে তেমনই করা হয়েছে। আর চোখ দুটো তো নেই, তার জায়গায় বড় বড় 2 কালো গর্ত। সেখান থেকে বেরিয়ে রক্ত আশেপাশে জমে গিয়েছে। বেশ কিছুটা সময় নিয়ে পুরোটা ভালো করে দেখে দাদাভাই বাবার দিকে আবার চোখের ইশারা করলো। তারপর আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। ডেড বডি দেখে কি বুঝলি? দাদাভাই চুপ, গম্ভীর। আমি আবার প্রশ্ন করলাম। তখন ও যেন শুনতে পেয়ে খোড় কাটিয়ে বলল, খুনটা একই খুনির কাজ। যে মিস্টার পাটোয়ারিকে মেরেছে সেই মেরেছে মিস্টার চ্যাটার্জিকে। কিন্তু প্রশ্ন হলো কেন? তাহলে কি এদের দুজনেরই একটাই শত্রু, সেই করেছে কাজগুলো? কিন্তু এই লাশগুলোকে জোকারের পোশাক পরানোর কারণ কি? খুনটা যে ঝোপটার মধ্যে হয়নি সেটা বোঝাই যাচ্ছিল। কারণ যদি ওখানেই খুন হতো তাহলে জায়গাটা রক্তে ভেসে যেত, কিন্তু তা হয়নি। অর্থাৎ খুন অন্য কোথাও করে ঝোপটার মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। তাহলে এবারে মিস্টার পাটোয়ারির খুনটা এখনো ধোঁয়াশায়, তার মধ্যে আবার একটা খুন। আমরা রাস্তার পাশে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলাম। কিছুক্ষণ বাদে বাবাও এলেন সেখানে। তারপর বললেন, কি বুঝলি? দাদাভাই আমাকে যা বলেছিল সেটাই বাবাকে বলল। বাবা বললেন, আমারও সেটাই মনে হচ্ছে। কাজটা একজনেরই, কিন্তু খুনি যেই হোক সে কিন্তু দারুণ সতর্ক। একটাও ক্লু ফেলে রেখে যায় না। ফেলে রেখে যায় না নাকি আমরাই দেখতে পাচ্ছি না? মানে তুই ঠিক কি বলতে চাইছিস? না ছাড়, কিছু নয়। কাকাই, তুমি আজ একটু মিস্টার পাটোয়ারির ফরেন্সিক রিপোর্ট আর আমি যে স্যাম্পেলটা টেস্ট করাতে দিয়েছিলাম, 2টো রিপোর্ট একটু নিয়ে আসতে পারবে বাড়ি ফেরার সময়? হ্যাঁ, কেন পারবো না, আমি নিয়ে যাব। বেশ, তাহলে আপাতত আমরা বেরোচ্ছি। কয়েকটা জায়গায় যেতে হবে, তোমার সাথে তাহলে রাতে কথা হবে। আচ্ছা কাকাই, মিস্টার পাটোয়ারির ফ্যামিলি কি এখনো এখানেই আছেন? হ্যাঁ, হোটেল তাজ বেঙ্গল, রুম নাম্বার 303। ওকে ফাইন। বলেই দাদাভাই রাস্তার দিকে এগিয়ে গেল। আমিও তার পিছন পিছন চললাম। 34/B বেলডেভিয়ার রোডে হোটেল তাজ বেঙ্গলে পৌঁছে রিসেপশনিস্টের সাথে কথা বলে আমরা সোজা চলে গেলাম রুম নাম্বার 303-এ। হোটেল তাজ বেঙ্গল 5 স্টার হোটেল, দারুণ চমকপ্রদ তার সমস্ত কোণা। রুমের দরজাগুলো দারুণভাবে ডিজাইন করা। রুম নাম্বার 303-এর দরজায় গোটা 3 টোকা দিল। তারপর আমার দিকে তাকিয়ে দাদাভাই ফিসফিস করে বলল, কোনো কথা বলবি না, চুপ করে শুনবি। আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। কিছুক্ষণ পরে দরজাটা একটা খচ শব্দ করে খুলে গেল। একজন বছর 15 সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। তার চোখে জিজ্ঞাসু দৃষ্টি। সে বলল, আপনাদের কি দরকার? মিস্টার পাটোয়ারির মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। দেখলাম ছেলেটার চোখ
হঠাৎ ছলছল করে উঠছে। বুঝলাম এই ছেলে নিশ্চয়ই মিস্টার পাটোয়ারির ছেলে। সে কিছু না বলে ঘরের ভিতরের দিকে মুখ করে গলা উঁচিয়ে ডাক দিল, মম, একটু এখানে এসো না। একটু পরে একজন মহিলা এলেন। তার চোখে মুখে দুঃখের ছাপ স্পষ্ট হলেও বুঝতে অসুবিধা হয় না যে মহিলা দারুণ সুন্দরী। ভদ্র মহিলা এবার আমাদের দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ সন্দেহজনক দৃষ্টিতে। তারপর বললেন, আপনাদের তো ঠিক চিনতে পারছি না। ম্যাডাম, আমি অফিসার মজুমদার মানে চন্দ্রকান্ত স্যারের কাছ থেকে এসেছি। উনি আমাদের পাঠিয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য। দাঁড়ান 1 মিনিট। এবারে দাদাভাই ওর মোবাইলটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। ওপারের কথাগুলো আমি শুনতে পারলাম না, তবে এপারেরগুলো শুনলাম। দাদাভাই বলতেই থাকলো, হ্যালো স্যার, মিসেস পাটোয়ারির কাছে আমরা চলে এসেছি। উনি আমার সামনেই আছেন, ওনার সাথে একটু কথা বলে নিন। এবারে মোবাইলটা দাদাভাই মিসেস পাটোয়ারির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, স্যারকে আপনি জিজ্ঞাসা করে নিন ম্যাম। মিসেস পাটোয়ারি একটু ইতস্তত করে মোবাইলটা নিয়ে কানে ধরে কথা বলতে শুরু করলেন। আচ্ছা স্যার, আসলে এখন আমার যা অবস্থা তাই। ঠিক আছে স্যার, আমি কথা বলে নিচ্ছি ওনাদের সাথে। এরপর মোবাইলটা আবার দাদাভাইয়ের দিকে এগিয়ে দিলেন। দাদাভাই কল ডিসকানেক্ট করে মোবাইলটা পকেটে চালান করলো। এরপর মিসেস পাটোয়ারি আমাদের ভেতরে নিয়ে গেলেন। সোফায় বসে আমাদের কথা শুরু হলো। মিসেস পাটোয়ারি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দেবেন। আসলে এখন আমার মানসিক অবস্থা একেবারেই ঠিক নেই। সকলকে সন্দেহ হয়, নতুন কাউকে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। ওর খুনটা হওয়ার পরে ইটস ওকে, এটাই স্বাভাবিক। এরপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। আচ্ছা মিসেস পাটোয়ারি, আপনার স্বামীর খুনটা কে করতে পারে বলে আপনার মনে হয়? সত্যি বলতে শরণ্য সবসময় খুব হাসি খুশি থাকত। ওকে দেখে বোঝাই যেত না ওর কোনো দুঃখ কষ্ট বা চিন্তা আছে। আর যদি কোনো শত্রুর কথা বলেন তাহলে বলবো অন্তত তেমন কারো কথা আমি জানি না। আর ওর কোনো শত্রু থাকতে পারে বলে আমার মনেও হয় না। অভিনয় জগতে কয়েকজনের সাথেও রেষারেষি চলতো, তবে তাঁরাও সবাই সম্মানীয় ব্যক্তি। তারা এমন কিছু করতে পারেন না। তাদের সাথে এমনিতে শরণ্যর খুব ভালো সম্পর্ক ছিল। রেষারেষিটা চলতো শুধু প্রফেশনাল লাইফে। আচ্ছা ম্যাডাম, আপনাদের পরিবারে আর কে কে আছেন? বছর 8 আগে শরণ্যর বাবা, আর 3 বছর আগে মা মারা যাওয়ার পরে আমরা 3 জন। এছাড়া আত্মীয় অনেক আছে, তবে অন্যান্য জায়গায় থাকেন তারা। আপনাদের কোনো কাজের লোক নেই? কাজের লোক বলতে একজন বয়স্ক মহিলা আছেন, এছাড়া আর কেউ নেই। শরণ্য মনে করত নিজের কাজ নিজের করা উচিত। ম্যাডাম, আপনি নিশ্চয়ই শুনেছেন আজ সকালে মিস্টার সুধীর চ্যাটার্জির মৃতদেহ পাওয়া গেছে বিধাননগরে। হ্যাঁ, শুনেছি। ওনার ডেড বডিটাও তো একই অবস্থাতেই পাওয়া গেছে। চ্যাটার্জি তার সাথে শরণ্যর সম্পর্ক ছিল খুব ভালো। আমাদের বাড়িতেও আসতেন তিনি। এবার কিছু একটা ভেবে নিয়ে দাদাভাই বলল, মিস্টার পাটোয়ারি আর মিস্টার চ্যাটার্জি একসাথে কাজ করেছেন কোনোদিন? না, কোনো সিরিয়াল বা সিনেমা ওরা একসাথে করেনি। তবে একটা রিয়েলিটি শোতে ওরা একসাথে বিচারক হিসেবে ছিলেন। কেমন রিয়েলিটি শো? একটা কমেডি শো ছিল, নামটা ছিল হাসির রাজা। ম্যাডাম, আপনি আর একবার একটু ভেবে বলুন তো, মিস্টার পাটোয়ারি কি কোনোদিন আপনাকে তার কোনো শত্রুর কথা বলেননি? বা
তার মধ্যে কোনো অস্বাভাবিকতা কি আপনি কখনো দেখেননি? মিসেস পাটোয়ারি এবার ভালো করে ভেবে বললেন, না, তেমন কোনো কিছুই আমাকে সে কখনো বলেনি, আর ওকে চিন্তিত কখনোই দেখিনি আমি। এবারে দাদাভাই উঠে দাঁড়িয়ে বলল, ওকে ম্যাম, আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই, আমরা আসছি। ওকে অফিসার, প্লিজ ওর খুনিকে আপনারা খুঁজে বের করুন। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, সে কেন আমার এত বড় ক্ষতি করলো? তার কি ক্ষতি করেছিল শরণ্য? আবার কাঁদতে শুরু করলেন তিনি। আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম সল্টলেক সেক্টর 2-তে ডাইরেক্টর সুধীর চ্যাটার্জির বাড়ি। বেশ বড় বাড়ি মিস্টার চ্যাটার্জির। বাড়ির বিশাল লোহার গেটের সামনে দেখলাম দুজন কালো পোশাক পরিহিত গার্ড দাঁড়িয়ে আছেন। তাদের কাছে গিয়ে দাদাভাই বলল, মিস্টার চ্যাটার্জির মৃত্যুর ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। গার্ড দুজনের একজন চলে গেল গেটের পাশে একটা ছোট ঘরে। তারপরে কাউকে একটা ফোন করলো, আর একজন আমাদের সামনেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে যে গার্ডটা ফোন করছিল সে ফিরে এসে বলল, आइए साहब। এখানে আসার আগে দাদাভাই বাবাকে ফোন করে সবটা বলে দিয়েছিল যে আমরা এখানে আসছি। বাবা যেন বলে রাখেন। বাড়ির ভেতরে গিয়ে দেখলাম সেটা বাড়ি না বলে নবাবী প্রাসাদ বলা উচিত। চারিদিকে উচ্চরুচির ছাপ। মিস্টার চ্যাটার্জি বিয়ে করেননি। বাড়িতে চাকর সংখ্যা বেশ অনেক হলেও পরিবারের লোক ছিল তারা দুজন, তিনি আর তার ভাইপো অনিমেষ চ্যাটার্জি। তার ভাইপোর বয়স 30-এর মতো। বাড়ির ড্রয়িং রুমে বসার পর অনিমেষ বাবুর সাথে দাদাভাইয়ের কথা শুরু হলো। অনিমেষ বাবুই শুরু করলেন, অফিসার মজুমদার আপনাদের কথা আমাকে বলেছিল, তা বলুন আপনাদের কি কি জানার আছে। আচ্ছা, মিস্টার চ্যাটার্জির হঠাৎ মৃত্যু সম্পর্কে আপনার কি ধারণা? আমি তো এই ব্যাপারে একেবারেই অবাক। কাকার এমন মৃত্যু আমি কখনোই ভাবতে পারিনি। মানুষটা দারুণ ট্যালেন্টেড ছিলেন, একটু বদমেজাজি ছিলেন বটে, তবে বিনা কারণে রাগারাগি করতেন না। ওনাকে কে যে এমনভাবে খুন করলো তা আমি কিছুতেই বুঝতে পারছি না। ওনার কোনো শত্রু? না না, তেমন কেউ আছে বলে তো আমার মনে হয় না। কাকা আমার সাথে প্রায় সব কিছুই শেয়ার করতেন। অনেকের সাথেই কাজের খাতিরে একটু ওনার ঝামেলা ছিল বটে, তবে সেসব মিটতে বেশি টাইম লাগতো না। আসলে কাকা পারফেকশন ভালোবাসতেন, অভিনয়ে খামতি তার একেবারেই পছন্দ ছিল না। সেই নিয়েই তো বেশিরভাগ সময় অভিনেতা অভিনেত্রীদের সাথে তার খিটিমিটি লেগেই থাকতো। তাদের মধ্যে কেউ কি এমন করতে পারে বলে আপনার মনে হয়? না না, একেবারেই না। কাকার খ্যাতি আর বয়স এই দুটোর জন্যই ওনাকে সকলে খুব শ্রদ্ধা করতেন। তাই কেউই ওনার উপর বিশেষ কিছু বলেন না বটে, বরং যাদের সাথে রাগারাগি হতো বেশিরভাগ সময় তারাই ফোন করে বা বাড়ি এসে ক্ষমা চেয়ে যেতেন। তখন কাকাই আবার তাদের সাথে হেসে খেলে মজা করে কথা বলতেন। মানুষটা যে শুধু রাগী বা গম্ভীর ছিলেন না, হাসি ঠাট্টাও কিন্তু করতে জানতেন। আচ্ছা, এবারে একটু ভেবে বলুন তো, উনি আপনাকে কখনো ওনার প্রাণহানি বা ওনার কোনো বিশেষ শত্রুর কথা কি বলেছিলেন? বা ইদানিং ওনার ব্যবহারে কোনো অস্বাভাবিকতা যেটা দেখলে ওনাকে চিন্তিত বলে মনে হতো কি আপনার? আগে না, রাগারাগির সব কথাই তিনি আমাকে বলতেন, তবে তেমন কিছু কখনো বলেননি, বা ওনার ব্যবহারে তেমন কোনো অস্বাভাবিকতা কখনো আমি দেখিনি। আপনি কি করেন? আমি একজন ইঞ্জিনিয়ার, দত্ত অ্যান্ড সন্স, ওই যে কোম্পানিটা আছে না, আমি ওখানেই আছি। আচ্ছা, আপনি মিস্টার পাটোয়ারির ব্যাপারটাও নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ওই ব্যাপারটাও শুনলাম। ওনার সাথে কাকার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার মৃত্যুটাও আমার কাছে খুব সারপ্রাইজিং। কয়েক মাস আগেই মিস্টার পাটোয়ারি আর কাকা একসাথে একটা কমেডি শোর বিচারক হিসাবে ছিলেন। মিস্টার সিংহও ছিলেন ওই শোতে। হাসির রাজা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই 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 হ্যাঁ। মিস্টার সিংহকে? রজত সিংহ, উনি দারুণ কমেডিয়ান। এবারে দাদাভাই বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল,
কাল কখন থেকে মিস্টার চ্যাটার্জি উধাও ছিলেন? কাল একটা পার্টিতে কাকার নিমন্ত্রণ ছিল। ওটা ঠিক বালিগঞ্জে ছিল। হ্যাঁ হ্যাঁ, সেখানে উনি গিয়েছিলেন। তো সেখান থেকে তিনি রাত 10টার দিকে বেরিয়েছিলেন। তারপরে কি হয়েছে সেটা জানা যাচ্ছে না। একাই ছিলেন নাকি? না না, আমাদের ড্রাইভার ধনঞ্জয় ওনার সাথে ছিল। তবে তাকে আর সঙ্গে গাড়িটাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদাভাই আবার কিছু একটা ভাবতে বসলো। তারপর একসময় হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আজ তাহলে আমরা উঠছি। পরে কোনো প্রয়োজন হলে আবার আসব। অনিমেষবাবু আমাদের বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। যাওয়ার সময় দাদাভাইকে তার কাকুর খুনিকে ধরে দেওয়ার জন্য অনেকবার করে অনুরোধ করলেন। রাস্তায় বেরিয়ে দাদাভাই বলল, এখন বাড়ি চল, খিদে পেয়েছে, বিকেলে আবার বেরোতে হবে। দুপুর 2টো বাজে। আমারও খুব খিদে পেয়েছিল, তাই আর কিছু বললাম না। বাড়ি আসার জন্য বাস ধরলাম আমরা। সেদিন বিকেলে আর বেরোলাম না। সেদিন শীতটা প্রচণ্ড পড়েছিল দুপুরের পর থেকে। তাছাড়া দাদাভাইও খাওয়ার পর বলল, আজ আর বেরিয়ে কাজ নেই, এবারে কেসটা নিয়ে একটু ভাবতে হবে, আবার কাল সকালে বের হব। সন্ধে থেকেই দাদাভাই ওর ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। আসলে ও কিছু একটা ভাবছিল। এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে সবটা ভালো করে ভেবে দেখছিল। জটগুলোকে ধরে ধরে ছাড়ানোর চেষ্টা করছিল ও। ওই সময় প্রফেসর একে ডিস্টার্ব করা মানে আগ্নেয়গিরির জ্বালা মুখের সামনে পড়া। তাই আমি ওকে আর ডাকিনি। একটা রহস্য উপন্যাসে মুখ খুঁজে বসেছিলাম, কিন্তু মন ছিল অন্যদিকে। আমিও ভাবছিলাম খুনগুলোর কারণ কি, আর কেই বা করল। এখন যা জানা গেছে তাতে সন্দেহভাজন কাউকেই তো দেখছি না। অনিমেষ চ্যাটার্জির একটা মোটিভ তবুও থাকতে পারে, যেহেতু সুধীর চ্যাটার্জির কোনো উত্তরাধিকারী ছিল না। উনি মারা গেলে সবটাই অনিমেষবাবুর। হয়তো টাকার দরকার ছিল লোকটার। অনেক সময় এইসব বড় বড় মানুষদের বড় বড় সব নেশা থাকে কিনা, কিন্তু মিস্টার পাটোয়ারিকে মারার কারণটা কি? আর এই রকম একটা উদ্ভটভাবে লাশ ফেলে রাখার কারণটাই বা কি? এইসব প্রশ্নে জেরবার হচ্ছিলাম। বাবা ফিরলেন রাত 9টার দিকে। সাথে নিয়ে এলেন 3টে কাঁপানো খবর। 3টে বলছি কারণ আমার জন্য 3টেই ছিল, দাদাভাইয়ের জন্য ছিল 2টো। ঝড়ের মতো এসে বাবা প্রথমেই দাদাভাইকে ডেকে পাঠালেন। তারপর বললেন, অরণ্য, তোর দেওয়া ব্লাড স্যাম্পেল আর মিস্টার পাটোয়ারির ব্লাড স্যাম্পেল ম্যাচ করে যাচ্ছে। সেটা আমি জানতাম। আর কোনো খবর? মিস্টার চ্যাটার্জির গাড়ি পাওয়া গেছে, ড্রাইভার কেউ, তবে মৃত। কোথায় পেলে? মা ফ্লাইওভারের তলায় একটা ফাঁকা জায়গায় নালার পাশে। মৃত্যু কাল রাত ওই 11:30টার দিকে হয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়েছে। তার দেহটাও কি ওই একই রকম ভাবেই ছিল? না, নর্মালি ছিল। এই পর্যন্ত তবু ঠিক ছিল, কিন্তু এরপরেই বাবা ফেললেন আর একটা বাজ। বললেন, মিস্টার রজত সিংহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদাভাই কথাটা শুনে আরও একবার চমকে উঠল, তবে জোরে কিছু বলল না। বদলে বিড়বিড় করে কয়েকটা কথা বলল, যার মানে আমি কিছুই বুঝলাম না। ও কেটে কেটে বলল, প্রথমে শরণ্য পাটোয়ারি, তারপর সুধীর চ্যাটার্জি, এবারে রজত সিংহ। হাসির রাজা। কি করে উধাও হলেন ভদ্রলোক? বড় পর্দায় কমেডিয়ান হিসেবে দারুণ খ্যাতি অর্জনের পরেও তিনি নিয়মিত নাটক করতেন। আজ সন্ধ্যা ওই 6টার দিকে উনি বেহালার রায় বাহাদুর রোডে লাইব্রেরির কাছে একটি বাড়িতে নাটকের রিহার্সাল দিতে গিয়েছিলেন। তারপরে সেখান থেকে ওই 9টার দিকে বেরিয়ে আসেন, আর তারপর থেকেই তিনি বেপাত্তা। খোঁজ চলছে, তবে কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। ওনার বাড়ির লোক কি বলছেন? ওনার বাড়ির লোক তো কিছুই বলতে পারছে না। এদিকে আবার উনি নিজেই ড্রাইভ করে গিয়েছিলেন। ব্যাপারটা যেটি কি হয়েছে আমরা বুঝে উঠতে পারছি না। দাদাভাই এবার চুপ করে কিছু একটা ভাবল। কাকাই, আমি মনে হচ্ছে একটু একটু বুঝতে পারছি। আমাকেও বল তাহলে। এখনই কিছু বলতে পারছি না, আরও কিছু তথ্য লাগবে, আর তাড়াতাড়িই লাগবে। আমার মতে মিস্টার সিংহরও জীবন সংশয় আছে, যা করতে হবে আমাদের তাড়াতাড়ি করতে হবে। কি করে বুঝছিস? বললাম তো এখন অত বলার সময় নেই। তুমি একটা কাজ করো তো,
মাস দুয়েক আগে হাসির রাজা নামের একটি কমেডি রিয়ালিটি শো হয়েছিল। তার সমস্ত ডিটেলস আমার আজ রাতের মধ্যেই লাগবে। সেটা কি তুমি জোগাড় করে দিতে পারবে? সে আমি পারবো, কিন্তু কেন বলতো? সেটা এখনই বলতে চাইছি না আমি। আগে খটকাটা বাজিয়ে দেখি, তারপর সবটা তোমায় বলবো। এখন প্লিজ তুমি শোটার ডিটেলসটা একটু দেখো। বাবা চলে গেলে আমিও দাদাভাইকে জিজ্ঞেস করলাম, কি বুঝেছিস আমাকে অন্তত বল। আলো একটা দেখতে পাচ্ছি, এবার দেখা যাক হিসেব মেলে কিনা। এরপর আবার প্রফেসর একে সাইলেন্ট মোডে চলে গেল। আর ওকে প্রশ্ন করেও কোনো লাভ নেই দেখে আমি আবার আমার ঘরে গিয়ে রহস্য উপন্যাসে মুখ গুজলাম। পরের দিন সকাল হলে আমরা গেলাম ধর্মতলায় হাসির রাজার শোয়ের প্রডিউসার বিশাল মুন্সির অফিসে। সেখানে গিয়ে মিস্টার মুন্সির সাথে কথা বলে আর একটা তথ্য সামনে এলো। শোটা হওয়ার আগে একটা অডিশন হওয়ার কথা ছিল। সেখানে অনেকেই বাদ গিয়েছিল, তারপরে হয়েছিল মূল শোটা। এই অডিশন পিরিয়ডেই একটা ঝামেলা হয়েছিল। একজন প্রতিযোগী নাম রনি সমাদ্দারকে অডিশনে বিচারকরা বাদ দিয়েছিলেন। সে অডিশন রুমের মধ্যেই তেড়ে গিয়েছিল বিচারকদের, তাকে মারার হুমকিও দিয়েছিল। পরে সিকিউরিটি ডেকে তাকে বের করে দেওয়া হয়। এরপরে অবশ্য তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দাদাভাই প্রতিযোগী লিস্ট থেকে রনি সমাদ্দারের ডিটেলসটা দেখল, আমিও দেখলাম। কালীঘাটে তার বাড়ি, একটা ছবিও দেওয়া আছে তার সাথে। সাথে আছে ফোন নাম্বার আর একটা ছদ্মনাম, দ্য জোকার। দাদাভাই দেখলাম ছবিটার দিকে বেশ অনেকক্ষণ ধরে চুপ করে তাকিয়ে রইল। তারপর বলল, এই ছবিটার একটা কপি আমার লাগবে। ফটোকপি নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। বাড়ির গাড়িতেই বেরিয়েছিলাম। দাদাভাই গাড়ি চালাচ্ছিল, আমি পাশে বসেছিলাম। প্রশ্ন করলাম, তুই হুট করে এই ছবিটা নিলি কেন? কারণ আছে, কারণ আছে। এই মুখটা আমি আরো এক জায়গায় দেখেছি। কোথায়? দ্য ডায়নামিক সার্কাসে। বলিস কি? খুব ভুল না হলে সেখানেই দেখেছি। এরপর আমরা সোজা গেলাম বারুইপুর সার্কাসের ম্যানেজার মিস্টার গোমেজের কাছে। তার কাছে গিয়ে রনি সমাদ্দারের ছবিটা দেখালেই তিনি তাকে চিনতে পারলেন। বললেন, আরে এই তো রমেশ, কদিন আগে আমার কাছে এসেছিল, বললো কাজ লাগবে, খুব সমস্যা ওর, টাকার খুব দরকার, এইসব বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তা আমি তাকে কাজ দিয়েও দিয়েছিলাম, কিন্তু কদিন ধরে তাকে আর দেখতেই পাচ্ছি না। যেদিন তোমরা এসেছিলে সেই দিন বিকাল পর্যন্ত তাকে দেখেছি, তারপরে কোনো কথা ছাড়াই সে গায়েব হয়ে গেল, এমনকি টাকাও নিয়ে যায়নি। কি অদ্ভুত বলো তো, কিন্তু হঠাৎ ওর খোঁজ কেন? বলবো কোন, এখন শুধু সময়ের অপেক্ষা। কথাটা বলেই দাদাভাই আবার সার্কাসের বাইরে আমাদের গাড়ি উদ্দেশ্য করে হাঁটতে শুরু করলো। আমিও তার পিছনে পিছনে ছুটতে লাগলাম। সেখান থেকে বেরিয়ে ইস্টার্ন মেট্রোপলিটনের বাইপাস ধরে প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা কালীঘাটে রনি সমাদ্দারের বাড়িতে পৌঁছালাম, বস্তি এলাকা। কিন্তু সেখানে তাকে পাওয়া গেল না। খোঁজ খবর করে জানা গেল সে এখন আর এখানে থাকে না, মাঝে মাঝে আসে। জানা গেল যে সে বানতলার কাছে কোন এক বিল্ডিংয়ে সিকিউরিটির কাজ করে আর সেখানেই থাকে। আমি আর দাদাভাই এবার সেখান থেকে বেরিয়ে গেলাম। কোনো কথা না বলে দাদাভাই আবার গাড়ি ছুটিয়ে দিল। ট্রাফিকের চাপে 1 ঘন্টার পথ পেরোতে আমাদের লেগে গেল প্রায় 1.5 ঘন্টার মতো। বানতলার যে জায়গাটাতে রনিকে পাওয়া যাবে বলে জানিয়েছিল তার বস্তির লোকেরা, সেখানে গিয়ে দেখলাম জায়গাটা একেবারে ফাঁকা। বেশ বড় বড় কিছু অসমাপ্ত বিল্ডিং মাথা তুলে দাঁড়িয়ে। চারিদিকে বালি, পাথর, সিমেন্ট, লোহার রড, জল সব মিলিয়ে জায়গাটা একেবারে গাবজে আছে। এছাড়া জঙ্গলও জন্মেছে বেশ কয়েক জায়গায়। বিন্দুমাত্র শব্দ নেই কোনো জায়গায়। দাদাভাই বলল, একেবারে পারফেক্ট জায়গা। আর ঠিক সেই সময় একটা আর্ত চিৎকার ভেসে এলো আমাদের কানে। দুপুর তখন প্রায় গড়িয়ে গেছে। পশ্চিম আকাশ ডুবন্ত সূর্যের আলোয় লাল হতে শুরু করেছে। শব্দটা আসছে আমাদের ঠিক সামনের বিল্ডিংটার ওপর থেকে। দাদাভাই ওর মোবাইলটা বের করে বাবাকে একটা ফোন করলেন। কাকাই, বানতলা সাবস্টেশন থেকে কিছুটা দূরে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আছি। আমার মনে হচ্ছে এখানেই খুনিকে পাবো, আর সাথে রজত সিংহকেও পাবো। তুমি ফোর্স নিয়ে যত তাড়াতাড়ি পারো এখানে চলে এসো। এরপর আমার দিকে তাকিয়ে বলল, সমু, তুই এখানেই থাক,
কাকাইরা এলে নিয়ে আসবি। আমি যাচ্ছি, সময় নষ্ট করা যাবে না। না, আমিও যাব। বোকার মতন কথা বলিস না। কাকাই এলে নিয়ে যাবে কে? আমায় নিয়ে চিন্তা নেই, সমস্যা হলে আমি চেঁচাবো, চলে আসিস তখন। কথা শেষ করে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই দাদাভাই চলে গেল সামনের বিল্ডিংটার দিকে। আমি কি করব বুঝতে না পেরে চুপ করে সেখানেই দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ বাদে বাবা এলেন, সাথে আরও কয়েকজন অফিসার। ওরা আসতেই আমি ওদের নিয়ে সেই বিল্ডিংটার দিকে ছুটলাম। বিল্ডিংটায় ঢুকে একদম ওপরের তলায় গিয়ে দেখলাম একটা জায়গায় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন রজত সিংহ। তার হাত পা বাঁধা। তার ঠিক পাশেই পড়ে আছে দুটো হাতুড়ি আর বেশ কিছু ধারালো অস্ত্র। অন্যদিকে মাটির ওপর পড়ে আছে আর একজন, তার পরনে জোকারের ড্রেস, মুখে জোকারের মতো মেকআপ করা, আর তার বুকের ওপর চেপে বসে আছে দাদাভাই। এই নাও তোমাদের অপরাধী। দেখলাম ওর মাথা ফেটে রক্ত পড়ছে। বাবা অফিসারদের ইশারা করতে তারা গিয়ে লোকটাকে ধরে নিয়ে চলে গেল। আমি আর বাবা দাদাভাইকে নিয়ে সোজা গেলাম হসপিটালে। ওর কপালে 4টে সেলাই পড়ল। সন্ধেবেলা আমরা বাড়ি ফিরলাম। তারপর দাদাভাইয়ের ঘরে বসে কফি খেতে খেতে আমাদের কথা শুরু হলো। অরণ্য, এবার সবটা পরিষ্কার করে বলতো। দাদাভাই কফির মগে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলো। এই কেসে বলার মতন তেমন কিছুই নেই, সবটাই তোমাদের জানা। আমি শুধু মূল অংশটাই বলছি। মিস্টার পাটোয়ারি খুন হওয়ার পরে ব্যাপারটা আমি ভেবেছিলাম তার কোনো শত্রু করেছে, কিন্তু তারপরে মিস্টার চ্যাটার্জিরও একই রকমভাবে খুন হওয়ার পরে আমার ভাবনায় পরিবর্তন হলো। আমি ভাবলাম কাজটা এমন কারো যে মিস্টার পাটোয়ারি আর মিস্টার চ্যাটার্জি দুজনেরই শত্রু। তাহলে সে কে? আমি খোঁজ নেওয়া শুরু করলাম, কিন্তু দুজনের মধ্যে তেমন কোনো লিঙ্ক পেলাম না, শুধুমাত্র হাসির রাজা ছাড়া। এরই মধ্যে আবার মিস্টার সিংহ গায়েব হলেন। আমার খটকা এবারে বিশ্বাসে রূপান্তরিত হলো। সেখানে খোঁজ নিলাম, আর আমার সন্দেহই সত্যি হলো। এবারে বলি রনি সমাদ্দারের কথা। মাস 2 আগে হাসির রাজা শোয়ের একজন প্রতিযোগী অডিশন চলার সময় তাকে বিচারকরা বাদ দিয়ে দেয়। রনি সমাদ্দারকে শুধু বাদ দিয়ে দিলে হয়তো এসব আর হতো না, কিন্তু তা হলো না। মিস্টার পাটোয়ারি, মিস্টার চ্যাটার্জি আর মিস্টার সিংহ 3 জনে লুকিয়ে রনির একটা ভিডিও ক্লিপ বানান। এরপর সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন ওনারা। এটা শুনতে খুব সামান্য হলেও রনির জন্য কিন্তু একেবারেই সামান্য হয়নি। তার জীবনটাই প্রায় শেষের দিকে চলে গিয়েছিল। এরপরে তার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তার বন্ধু বান্ধব থেকে শুরু করে তার যত পরিচিত ব্যক্তি ছিল সকলের কাছেই সে সত্যিকারের জোকার। খুব সামান্য কিছু কাজ করত সে, সেটুকুও ছাড়তে সে বাধ্য হলো। প্রেমিকা সম্ভবত তার একজন ছিল, সেও চলে গেল। শুধু তাই নয়, রনিকে জিজ্ঞাসা করলে আশা করি জানতে পারবে সে এর আগে সুইসাইডও অ্যাটেম্প করেছিল, কিন্তু মরেনি। এরপরেই সে বিচারকদের খুন করে ফেলারও হুমকি দিয়েছিল। ব্যাস, 2-2 4 করে ফেললাম। ইতিমধ্যে তার ছবিটাও পেলাম, আর সাথে সাথে আমার মনে পড়ে গেল লোকটাকে আমি এর আগেও দেখেছি। প্রথমে দেখেছি সার্কাসের ওখানে, যেদিন প্রথম গেলাম সেখানে, আর তারপরে মিস্টার চ্যাটার্জির লাশটা যেখানে পাওয়া গিয়েছিল সেখানে। রিপোর্টারের বেশে ছিল সে। চলে গেলাম সোজা সার্কাসের ওখানে। তারপরে ছবিটা ম্যানেজারকে দেখাতেই তিনি তাকে চিনতে পারলেন। জানতে পারলাম মিস্টার পাটোয়ারির মৃত্যুর কিছুদিন আগেই সে সার্কাসের ওখানে কাজে যোগ দিয়েছিল। এরপর আবার গায়েবও হয়ে যায় সেখান থেকে। আমি চলে যাই ছেলেটার ঠিকানায়। সেখানে গিয়ে জানতে পারি সে এখন থাকে বানতলায়। চলে গেলাম সেখানে, গিয়েই বুঝলাম একেবারে ঠিকঠাক জায়গায় বেঁচেছে খুনি, পুরো জনমানবহীন প্রান্তর। এর পরেরটুকু ভিডিও করা আছে আমার কাছে প্রমাণ হিসেবে, খুনির জবানিও বলতে পারো। এবারে দাদাভাই তার মোবাইলটা বের করে একটা ভিডিও চালিয়ে আমাদের সামনে ধরল। দেখলাম একেবারে ফাঁকা বিল্ডিংটার একেবারে উপর তলায় চলছে দৃশ্যটা। চারিদিকে পড়ে আছে লোহার রড, স্টোন চিপ, বালি, সিমেন্টের পাহাড়, আর সেসবের মাঝেই শুয়ে রয়েছে একটা মানব দেহ। তার হাত পা পিছমোড়া করে বাঁধা, রজত সিংহ। আর তার ওপরে ঝুঁকে রয়েছে আর একজন,
তার পরনে জোকারের ড্রেস, তার হাতে একটা ধারালো ছুরি, সেটা সে জ্ঞানহীন মিস্টার সিংহের গলায় বোলাচ্ছে আর নিজের মনেই হেসে হেসে কথা বলে চলেছে। সে বলছে, কি বলছিলেন সিংহবাবু? হ্যাঁ, আমায় দিয়ে অ্যাক্টিং হবে না, তাই না? আমায় দিয়ে অ্যাক্টিং হবে না, তাই না? আমার জোকসগুলো পাতে দেওয়ার মতো নয়, তাই না? বড় বড় সার্কাসের জোকারের কাজ আমি পেতে পারি, তাই না? আমার মাও মারা গেছে শুধু 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 তোমাদের জন্য, শুধুই তোমাদের জন্য। আজ তোমাকেই জোকার বানাবো, দেখো। আজ তোমাকেই জোকার বানাবো। তারপরে সেদিন তোমরা আমার উপর যেমন হেসেছিলে না, তেমন ভাবেই হাসবো, দেখো। ঠিক ঠিক তেমন ভাবেই হাসবো। তোমার দুই বন্ধুকেও আমি জোকার বানিয়েছি, তুমি দেখোনি? তোমার বন্ধু দুটোকেও আমি জোকার বানিয়েছি। সারা রাত ধরে তাদের উপর হেসে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছি আস্তা করে। তোমাকেও দেব। এরপর প্রচণ্ড জোরে লোকটা একটা খুশি মারল মিস্টার সিংহের মুখে। তার মুখের একটা দিক ফেটে রক্ত বেরিয়ে এলো। জোকারটা এবার তার হাতের ধারালো ছুরিটা মিস্টার সিংহের গলার কাছে নিয়ে এলো এবং তারপর সেটা তুলে মিস্টার সিংহের গলায় বসাতে যাবে। এই সময় ভিডিওটা বন্ধ হয়ে গেল। দাদাভাই আবার বলতে শুরু করলো, এরপর আর সময় নষ্ট করা যাবে না ভেবে আমি ভিডিও বন্ধ করে ঝাঁপিয়ে পড়ি রনি ওরফে দ্য জোকারের উপর। ধস্তাধস্তি শুরু হলো আমাদের মধ্যে। সত্যি বলতে আমাকেও রীতিমতো বেগ পেতে হয়েছিল পাগলটাকে বাগে আনার জন্য। অমানসিক ক্ষমতা ওর। তার হাতে ধরা ছুরির মাঠটা দিয়ে সে মারল আমার মাথায়। আমি ছিটকে পড়তেই সে ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। আমি তখন তার পেটে একটা লাথি মারতে সে ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। তারপরে আমি আবার ঝাঁপিয়ে পড়ি তার উপর। এরপর তার চোয়ালে পরপর গোটা তিনে ঘুষি মারার পরে সে কিছুটা ঝিমিয়ে পড়ল। আর তখনই তোমরা গিয়ে পৌঁছলে। ওকে জেরা করলে ও কেমন করে মিস্টার পাটোয়ারি আর মিস্টার চ্যাটার্জিকে মেরেছে সেটা জেনে যাবে। আর আদালতে তার দোষ প্রমাণ করতেও খুব একটা সমস্যা হবে না। তবে কাকাই, যদি আমার মতামত চাও তাহলে বলবো লোকটা অবশ্যই দোষী, কিন্তু তার সাথে সে একজন মানসিক রোগীও। আমার মতে প্রথমে ওর রোগটা সারানোর চেষ্টা করা উচিত, তারপরে না হয় ওর শাস্তি বিধান করা হবে। চুপ করলো দাদাভাই। আমি আর বাবা একেবারে চুপ। বাবা হয়তো অন্য কিছু ভাবছিল, কিন্তু আমি ভাবছিলাম বিল্ডিংয়ের ভিতরে এই কেসের ক্লাইম্যাক্সটা আমি যদি প্রত্যক্ষ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। দারুণ আফসোস হচ্ছিল। এমন একটা ফাইটিং সিন মিস করে যাওয়া মানে গোটা কেসটার প্রায় 50% মিস করে যাওয়া। কিছুক্ষণ বাদে বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলাম, এখন তাহলে উঠি। এরপর উঠে দাঁড়িয়ে বললেন, বেশ, তোর কথাগুলো আমি মনে রাখবো। দেখা যাক কত দূর কি করতে পারি। আর কমিশনার সাহেবের সাথে আমার কথা হয়েছে তোর পারিশ্রমিকের ব্যাপারে, ওটা তুই পেয়ে যাবি। আর তোর চিপটা আমাকে দিস বা ভিডিওটা ফরওয়ার্ড করে দিস। গুড নাইট। বাবা চলে গেলেন। দাদা ভাই, মানুষের মন কি অদ্ভুত, তাই না সমু? মানুষের দেহটাকে যন্ত্রের মতো চালন করে সে, নিজের ইচ্ছে মতো কাজ করায়। আমরা মানুষেরা যতই তাকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করি না কেন, সে আমাদের ধরাছোঁয়ার অনেক বাইরে। বরং প্রতি মুহূর্তে সেই আমাদের দিয়ে কাজ করায়। আমি আর কোনো উত্তর দিলাম না। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে রইলাম। শীতের ঠান্ডা হাওয়া এসে ধাক্কা দিয়ে গেল আমার মুখে। শুনছিলেন আজকের পরিবেশনা জোকার। গল্পকার সাগর ঘোষ, গল্প পাঠে শুভম, অন্যান্য ভূমিকায় চিঞ্জিত, সুমিত, সৌম্য, সূর্য, অঙ্কিতা, রাহুল এবং লিও।
গল্পের সূত্রধার এবং একের ভূমিকায় আমি সায়ন, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সাগর ঘোষকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ফিকশন আর্ট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।